দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজনে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমরা এবারের আয়োজনের নাম দিয়েছি ঘরে বাইরে। দর্শক আপনারা নামটা শুনে হয়তো অনুষ্ঠানের ধরন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। আমরা দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফল এমন কয়েকজন দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা অর্থনীতির ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে সফল, একই সাথে সমান্তরালে নিজেদের ঘর সামলেছেন। আপনাদের এবং আমাদের অত্যন্ত সুপরিচিত এবং পছন্দের দুজন ব্যক্তি আমাদের সাথে আছেন ডক্টর ফাহমিদা খাতুন, তিনি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক, এবং আছেন মামুন রশিদ, তিনি অর্থনীতি বিশ্লেষক এবং সাবেক ব্যাংকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই ঈদের আয়োজনে একটু সময় দেওয়ার জন্য। আপা, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। দুজনের কাছে মূলত আমার কমন একটা প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন যে দুজন একই বিষয়ের অর্থনীতিবিদ হোক বা ব্যাংকার হোক বা একই পেশার হোক, কখনো কোনো বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেন না। অর্থনীতিবিদদের ক্ষেত্রে এই ধারণাটা সবচেয়ে বেশি। আপনারা আসলে আপনাদের ক্ষেত্রে এই ধারণাটা কতটুকু সত্যি হয়েছে, বা কিভাবে আপনারা মতৈক্যে পৌঁছাতে পারেন বা পারেন কিনা? ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে অর্থনীতির ক্ষেত্রে তো আপনি শুরুতেই বলেই দিলেন যে মতৈক্যে পৌঁছানো সম্ভব না। দুজন অর্থনীতিবিদ থাকলে তিনটা মতামত হয়। তো আমরা তো অর্থনীতি দুজনই পড়াশোনা করেছি, যার জন্য শুধু অর্থনীতি না, আসলে রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছু নিয়েই যখন আমরা আলোচনা করি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একমত হয়েছি এরকম কম হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, বাট এটাতে কিছু এসে যায় না। আমার মনে হয় যে আলোচনাটা আরও প্রাণবন্ত হয়। মামুন ভাই, আপনার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা কেমন? এই যে দুজনের কোনো বিষয়ে অর্থনীতিবিদ হিসেবে, আমি অন্য বিষয়ে হয়তো আরও একটু পরে আলোচনা করব। আসলে খুব যে সময় পাই আমরা তা না, কারণ আমরা অত্যন্ত সচেতন থাকি যে আমাদের তো অন্যান্য অনেকগুলো কথা আছে। আমরা যেহেতু পরিবার মনস্ক কিংবা বৃহত্তর পরিবারের একটা অংশ, তো তাদের দেখভাল করা, তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আমাদের পরবর্তী প্রজন্মের বিষয়গুলো নিয়ে দেখভাল নিয়ে আলোচনা করা, সেটাও থাকে। যে আরেকটি বিষয় হচ্ছে যে ধরেন যদি আপনি ভালো প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা যেটাকে বলি লার্নিং অর্গানাইজেশন, যে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ের বাঁকে বাঁকে অনেক কিছু শেখা যায়, সেগুলো কিন্তু, এবং আপনি যদি সময়ের বাঁকে বাঁকে চলতে চলতে আপনি যদি সাফল্যমণ্ডিত হন, সেই সাফল্যগুলো কিন্তু আমরা একে অপর থেকে ধার করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে যেটি উনি বলেছেন যে সচেতন নাগরিক মাত্রই যে কোনো বিষয়ে তার একটি বক্তব্য থাকবে। তো সেই বক্তব্যটা আমাদের মধ্যে অনেক সময় আমরা বরং ঐক্যে পৌঁছে যাই, কারণ আমরা যেহেতু মানে একটা বৃত্তের বাইরে যেয়ে চিন্তা করার একটি সুযোগ হয়েছে, শিক্ষা দীক্ষা পেয়েছি। এই কারণে যখন টেলিভিশনে নিউজ দেখি, পত্রিকায় শিরোনাম দেখি, কোনো নিবন্ধ দেখি, কিংবা কোনো একটি যদি সময় করে কোনো ছবি দেখি, তখন চেষ্টা করি, এবং কোনো সময় হয়তো কফি খেতে গেলাম, ঐক্য মতানৈক্যের চাইতে আমি বেশি বলবো আলোচনা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা ঐক্যে পৌঁছে একটা কমন জানবার আগ্রহ কিন্তু সবারই আছে। দুজনে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছেন, পরিচয়টা কিভাবে হয়েছিল? আমি প্রথমেই ওনার কথা শুনলাম যে অত্যন্ত মেধাবী, এবং আমাদের ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা না করাই ভালো, কারণ উনি নাকি ফার্স্ট হবে। ওনার সাথে আমার পরিচয়ের প্রায়, যদ্দূর মনে পড়ে, প্রায় 42 বছর অতিক্রান্ত হয়েছে, এবং আমরা যে একে অপরের সাথে আছি সেটাও 37 বছর পেরিয়ে গেছে। সো সেই ক্ষেত্রে একটা তো হচ্ছে আন্দোলন সংগ্রামে মধ্যে দিয়ে আমাদের একে অপরের মতের কাছাকাছি এসে গেছি প্রথমে। যত না বেশি তারুণ্য সঞ্জাত ছিল, তার চেয়ে বেশি ছাত্র সংগ্রাম পরিষদ, নলেজ শেয়ারিং এর বিষয়গুলো অনেক গুরুত্ব। পরবর্তীকালে স্বাভাবিকভাবেই যখন আমরা পাশ করে বেরোচ্ছিলাম, তখন স্বাভাবিকভাবেই এইগুলার তো ছিলই, তার পাশাপাশি যে আস্তে আস্তে গার্ডিয়ানরা যেমন বলেছে যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নাও, তোমাদের জীবনের পরিকল্পনা কি, তখন আমরা মনে করলাম যে, আমি মনে করলাম অন্তত, আমার বাবা যখন জিজ্ঞাসা করেছেন যে এটা যদি হতে পারে, দ্যাট কুড বি এ ভেরি গুড কালমিনেশন অর ডেস্টিনেশন। সেটা কি ফাহমিদা আপা মানে আপনার পছন্দই হয়েছিল, বা আপনাদের পছন্দই, নাকি গার্জিয়ানই সরাসরি এখানে ইন্টারফেয়ার করেছিল?
আমাদের ক্লাসে যত না ক্লাস করলাম চলে গেলাম সেটা না, তার বাইরে কিন্তু আমাদের রাজনীতি এবং সাংস্কৃতিক ওই সময় কর্মকাণ্ড, থেকেই হ্যাঁ, এই কর্মকাণ্ড কারণ হয়েছিল। তখন এরশাদের সময়টা ছিল, তখন প্রচণ্ড এমনিতেও আমরা সাংস্কৃতিকভাবে আমাদের একটা সংগঠন আমরা করলাম, উত্তরায়ণ সংসদ, উত্তরায়ণ সাংস্কৃতিক সংসদ, এটা তো এটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটা সংস্কৃতি, কবিতা, গান, এই সমস্ত বিতর্ক প্রতিযোগিতা। তো তারপরে এরশাদের আন্দোলনটা ঘনীভূত হতে থাকলো, তখন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আপনি সম্ভবত থার্ড ইয়ারের তখন বা হ্যাঁ থার্ড ইয়ার, আপনি ঠিকই বলেছেন মনে হয়। তো তখন ওইটার মাধ্যমে আরও বেশি আমাদের কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ডটা কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীরনগরে সীমাবদ্ধ ছিল তা না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে শহীদ মিনারে এসে যে সামগ্রিকভাবে অন্যান্যদের সাথেও এইরকম কর্মকাণ্ডে, টেলিভিশনে প্রোগ্রাম, জ্ঞান জিজ্ঞাসা প্রোগ্রাম, ওই জ্ঞানের কম্পিটিশন, এই সমস্ত করতে করতে এগুলা আরও বেশি। যদি শুধুমাত্র আমার ধারণা যে শুধুমাত্র যদি পড়াশোনার মধ্যে থাকতাম তাহলে হয়তো ওই কাছাকাছি আসাটা দেরি হতো কিংবা হতো না, এরকম রেজাল্ট নিয়ে কি কখনো কম্পিটিশন হয়েছে দুজনের মধ্যে বা পড়াশোনা নিয়ে? আমি তো মনে করি না, মনে হয় না, যে যার মতো পড়াশোনা করেছে। পড়াশোনা শেষ করে ক্যারিয়ারে কে কোন দিকে যাবেন এই সিদ্ধান্তটা কিভাবে এসেছিল? আমার একটা শিক্ষক হওয়ার হওয়ার হ্যাঁ একটা ইয়ে ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তো সেই জন্যই ভাবলাম যে পড়াশোনাও মোটামুটি করার চেষ্টা করছি। তারপরে যখন আমরা পাশ করলাম তখন আসলে বিশ্ববিদ্যালয়ে এখন যেমন রাজনীতি তখনও ছিল, এবং শুধুমাত্র রেজাল্ট ভালো করলেই কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন এটা কোনো গ্যারান্টি ছিল না, হ্যাঁ গ্যারান্টি ছিল না, যার জন্য শুরু থেকে আমাদের ব্যাচ থেকে কিন্তু কাউকেই তখন নেওয়া হলো না। তো তখন আমি ভাবলাম যে তারপরের কাছাকাছি প্রফেশন হচ্ছে গবেষণা করা, আর এছাড়া আমি আর অন্যদিকে অনেকে আমার ক্লাসের অন্যান্যরা দেখলাম যে তারা বিসিএস পরীক্ষার জন্য অনেকেই আগের থেকেই প্রস্তুতি নিচ্ছিল, আমি ওই রকম চিন্তা করিনি কখনো। মামুন ভাই, আপনি বহুজাতিক ব্যাংকে দীর্ঘ সময় পার করেন এবং এখন আমরা মূলত আপনাকে ওইভাবেই চিনি যে বহুজাতিক প্রতিষ্ঠানের একজন ব্যাংকার এবং সুপরিচিত অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। এটা কি আপনার আগ্রহ নাকি আপনার বাবা মা অথবা ফাহমিদা আপা তারা চাইতেন বা চেয়েছেন? না, এটা একান্তভাবেই আমার পারিপার্শ্বিক চাপ, যেটাকে বলে যে ইকোসিস্টেমের প্রেশার। যেহেতু আমি ওনার সাথে একটা সম্পর্কে জড়িত হয়ে গেলাম, তো স্বাভাবিকভাবেই পাশ করার আগেই আলোচনাটা এসে যায় মেয়েদের ক্ষেত্রে, তো অন্তত তৎকালে আসতো 80-র দশকে, যে কোথায় পাত্রস্থ করা হবে কিংবা কোথায় জীবনে কোন দিকে যাবেন। স্বাভাবিকভাবে আমার একটা চেষ্টা ছিল যত তাড়াতাড়ি পারি পেশার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। তৎকালে ব্যাংক কিংবা মাল্টিন্যাশনাল এগুলো ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমি একটি বহুজাতিক, যেটাকে বলা হয় এফএমসিজি, কনজিউমার প্রোডাক্টের অর্গানাইজেশনে পরীক্ষা দিলাম, সেটা ছিল ঢাকার বাইরে। সেখানে একটা ভয় ছিল, ভীতি ছিল, যদি আমি পেয়ে হারাই এরকম অবস্থা। দ্বিতীয় আমি পছন্দ করলাম একটি মানে অস্ট্রেলিয়া এবং ব্রিটেন ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল ব্যাংকে, তো ওখানে পরীক্ষা দিলাম, 2 জায়গায় আমার হলো। পরে আমি কিন্তু মাঝখানে আবার উনি যখন শুরুর থেকে যেমন চেষ্টা করেছিলেন যে উনি শিক্ষক হবেন কিংবা গবেষক হবেন, তা আমি কিন্তু মাঝখানে আমার বাবার এবং অন্যান্য আত্মীয় স্বজনের চাপাচাপিতে সরকারি চাকরির কথাও চিন্তা করেছিলাম। আরেকটা প্রশ্ন, যে আপনাদের যে লাইফস্টাইল, আমরা যদি এখন ফাহমিদা আপার কথা চিন্তা করি, সকাল 8টায় নিশ্চয়ই বের হয়ে যান এবং আস্তে আস্তে রাত 9টা 10টা, আগেও নিশ্চয়ই ব্যস্ততা ছিল, কারণ আপনি মাল্টিন্যাশনাল, তাদেরও লাইফ সাইকেল হয়তো এরকমই। তো এই বাইরে এত সময় দিয়ে সংসারটাকে কীভাবে সামলালেন আপনারা? সংসারটাকে একসাথে রাখা, সুন্দর করে রাখা, ওই কৃতিত্বটা একটু ফাহমিদাকে দিতে হবে বেশি। বাট অলওয়েজ যে একে অপরকে ঘাটাবো না, নিজ নিজ যতটুকু সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে যাতে আমরা সবচাইতে উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, সেটার ব্যাপারে আমরা মনে করেছি বন্ধুত্বের উপহার কি, পারস্পরিক উপহার। সেই পারস্পরিক উপহার বলতে আমরা মনে করি যে একে অপরকে পারলে সহায়তা করব, তা না হলে ঘাটাবো না। আরেকটা জিনিস হচ্ছে কি, যখন পরিবার যখন বড় হয়, সন্তান সন্ততি আসে, সেগুলো তো নতুনভাবে ব্রিজিং হয়ে যায়। সন্তানের ভালো চাওয়া, সন্তানের লেখাপড়া, সন্তানের স্বাস্থ্য, সন্তানের অগ্রগতি, প্রগতি, মূল্যবোধ গঠন করা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাবা মা একসাথে না থাকলে, তাহলে সুতরাং আমাদেরকে এত কিছুর পরেও আমাদেরকে নিজের মতো করে সময় বের করতে হয়েছে। আপার কাছে একটু জানতে চাইবো যে আপা,
নারীদের তো কিছু ঘরের কাজ নিজেরই করতে হয়, এটা আসলে অন্য কেউ পারে না। সো আপনাকে চাকরি করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে, অফিসের চাপ, এগুলো তো সমান্তরালে করতে হয়েছে। তো মামুন ভাই কি কখনো আপনাকে মানে এই গায়ে পূর্ণ সমর্থন বা সাপোর্ট দিয়েছেন, বা কখনো কি অভিযোগ ছিল যে এই তুমি এটা করো না কেন, আমাকেই কেন সব করতে হয়? যেহেতু সে খুব ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত, তার কিন্তু সময়ই হতো না যে পরিবারের ঘরের ভিতরে খুঁটিনাটি বিষয় দেখা। তো ওইগুলা একদম ইগনোরেন্ট, শুধু এসে একটু খাবার পেলেই হলো। তো সেই রকম, যেহেতু আমাদের পরিবারটা তেমন বড়ও না, ছোটই বলতে গেলে, পারিবারিক কাজগুলো কিংবা দায়িত্ব পালন করতে যেয়ে তেমন একটা হিমশিম হয়নি, খেতে হয়নি। মামুন ভাই সবচেয়ে মানে বড় গুণ কি আপনার চোখে? বড় গুণ তো আমি বলবো একটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা, যেটা তার মানে প্রাত্যহিক দৈনন্দিন নিয়ম শৃঙ্খলা এবং কাজের প্রতি যে সিনসিয়ারিটি, এটা খুবই মানে এটা অতুলনীয় বলা যায়। এখান থেকে অনেক শেখারও বিষয় রয়েছে। আর তার পাশাপাশি প্রফেশনালি সব বলছি, যে পাশাপাশি তার লিডারশিপ, সেগুলো আমি নিজেও কিন্তু শিখেছি অনেক, যে আরেক যদিও অন্য একটা ফিল্ডে, তারপরেও অনেক সময় সেগুলো, কারণ আমাদের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা ওটা একটু অন্যরকম। যেমন সে খুবই মানুষ নিয়ে থাকতে পছন্দ করে, আমি আবার একটু ইন্ট্রোভার্টেড, এরকম টাইপের। না, একই প্রশ্ন আমি ভাইকে না করলে সেটা অন্যায় হয়ে যাবে, যে ফাহমিদা আপার সবচেয়ে ভালো গুণ কি আপনার চোখে? আমি মনে করি যে মানে আমি যদি একা, আমি কিছুতেই মানে সন্তানকে যে মূল্যবোধ দিয়ে বড় করতে হয় কিংবা লালন পালন করতে হয়, সেক্ষেত্রে সে এক্সট্রা অর্ডিনারি মানে ইনপুট রেখেছে আমাদের পরিবারের মধ্যে। আর বাইরে যদি চিন্তা করতে হয়, যেটা ভালো লাগে আমার, যেহেতু আমি নিজেও অর্থনীতি পড়েছি এবং অর্থনীতি ব্যাংকিং করতে গিয়ে, বিশেষ করে অডিট করতে গিয়ে কান্ট্রি রিস্ক, প্রচুর ম্যাক্রো ইকোনমিক্স পড়তে হয়েছে, সামষ্টিক অর্থনীতি। সেই ক্ষেত্রে অনেক দেশে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে তার অর্থনীতির পড়াশোনার যে গাঁথুনিটা খুব শক্তিশালী, এবং সেটা মানে বাংলাদেশের বিবেচনায় অনেকটা 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 প্রশংসার দাবি রাখে। মানে সোজা ইংলিশে বলতে গেলে কিংবা সোজা ভাষায় বলতে গেলে সি ইজ এ পারফেকশনিস্ট। আমরা আরও দু একটা প্রশ্ন আছে, বিশেষ করে অবসর হয়তো খুব বেশি পান না দুজনে, কিন্তু যতটুকু পান সেটা কিভাবে কাটে, একই সাথে বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের দুজনেরই একটু অবজারভেশন জানবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে আপনাদের কাছে ফিরবো আবারও। দর্শক, ঈদের বিশেষ আয়োজন দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন। অত্যন্ত পরিচিত পছন্দের দুজন মানুষ আমাদের আজকের অতিথি, মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক এবং ব্যাংকার, আছেন ডক্টর ফাহমিদা খাতুন, তিনি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আপা, আপনার কাছ থেকে একটু জানবো যে অবসর সময়টা কিভাবে কাটে? একা একাই কাটে নাকি দুজনে মিলে কখন ঘুরতে যাওয়া, কখনো একটু অন্যরকমভাবে চিন্তা করা, কাটানো, এরকম হয়? অবসর খুব দুরূহ পাওয়াটা, কিন্তু সেইটা পেলে আর আমরা একা একা কাটাই না, আমরা সবসময় চেষ্টা করি যে একসাথেই, সেটা আপনার কফি খেতে গেলাম কিংবা সিনেমা দেখলাম। কখনো কি মনে হয়েছিল যে ক্যারিয়ারটা আর বেশি বড় করবো না, অনেক চাপ হয়ে যাচ্ছে, সংসারেও বেশি সময় দেওয়া দরকার? মাঝে মাঝে তো আগে মনে হতো, যখন বাচ্চা ছোট ছিল তখন মনে হতো যে মনে হয় ঠিক ডিরেকশনে যাচ্ছি না, আমি প্রায়োরিটি সেট করতে পারছি না, খুব খারাপ লাগতো। এবং বড় হওয়া পর্যন্তই আসলে একটা গিল্ট বোধ আমার মনে হয় অনেক নারীর মেয়েদের মধ্যেই রয়ে যায়, যে যারা বিশেষ করে কাজ করে বাইরে, তাদের মধ্যে যে গিল্ট বোধটা, গিল্টিনেস, সেটা রয়ে গেছে এখনো আমার মনে হয়। সেটা কি সন্তানদেরকে একটু কম সময় দিতে পারা? সেটাই মনে হয় যেন আরেকটু যদি বেশি সময় দিতে পারতাম। মোহন ভাই, আপনার কি কখনো মনে হয়েছে যে আপা চাকরি না করলেই ভালো, সংসারেও আর একটু সময় দিক? আমরা মানে মনের অগোচরেই চেয়েছি কিংবা সতর্কভাবেই চেয়েছি যে যার যে সম্ভাবনা আছে সেটা যাতে মানে পরিপূর্ণ যাতে কাজে লাগাতে পারে। সো আমার কখনো মনে হয়নি যে আমি সবসময় মনে করি যে অল্টারনেট মানে অপরচুনিটি মানে গেইন ইজ মাচ হায়ার
ও যদি বাইরে থাকে গবেষণা করে পড়াশোনা করে। গল্পের বিষয়গুলো আসলে কাঠখোট্টা বিষয় থেকে বের হয়ে মানে কোন দিকে নজরটা বেশি থাকে এক, দ্বিতীয়ত এখনকার যে বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, আপনাদেরকে নতুন করে এনগেজ হতে হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দিতে। আপনাদের চিন্তা ভাবনা কি? চাই যে বাংলাদেশের যে অর্থনীতি যেটা আছে সেটা মানে আরও আমরা সামনে এগোই। আমাদের তো 50-53 বছরে যতটুকু আসার কথা ভালো হিসাবেই আমাদের দেশ এগিয়েছে, কিন্তু আরও এগোতে পারতো, সেটা একটা বিষয়। কারণ যে সমস্ত দুর্বলতাগুলি অর্থনীতির, আপনি নিজেও জানেন, অর্থনীতির অনুষ্ঠান উপস্থাপনা করেন, আপনার সাথে অনেক আলোচনায় গেছি। তো সেই জন্য যেটা আমরা বলে থাকি যে মূল জায়গাগুলির দুর্বলতা, আমি ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকেই বলছি যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতাটা, যেটা কিনা আবার নির্ধারিত হয় ওই বেশটিক অর্থনীতির বিভিন্ন, অর্থাৎ মাইক্রো সেক্টরাল বিভিন্ন পারফরমেন্সে, সেগুলোর যে দুর্বলতাগুলি দেখা গেছে এতদিন পরে এসে, তো সেইগুলোকে আমরা কিভাবে এটাকে বন্ধ করব, এটার পতনটা, তারপরে হচ্ছে ঘুরে দাঁড়াবো এটার জন্য। আপনার একটু অবজারভেশন জানবো। শুধু অর্থনীতি না, ব্যাংক খাত তো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং আপনি তার অন্যতম কাণ্ডারি। ব্যাংক খাত এখন রাইট ট্র্যাকে আছে কিনা, এবং এইটার সংস্কার পদ্ধতিতে আমরা যেভাবে এগোচ্ছি সেটা সঠিক কিনা, একই সাথে অর্থনীতি নিয়ে আপনি কতটা আশাবাদী? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আসছে আমাদের সামনে অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, তারুণ্যকে পথ দেখানোর জন্য, সেটা হচ্ছে ক্যাপাসিটি চ্যালেঞ্জ। আমাদের সামর্থ্য, সক্ষমতা, দক্ষতা, মানব সম্পদের সামর্থ্য, সক্ষমতা এবং দক্ষতার প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে আসছে। আমরা তো অনেক আশাবাদী ছিলাম 5ই অগাস্টের পরে, কিন্তু কাজও হচ্ছে। অনেক শুরু করেছিলাম খুব সুন্দরভাবে আলোচনা করে। এখন যত দিন যাচ্ছে আমরা ভাবছি যে 4 মাস তো হয়ে গেল, সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দিল, কতটুকু এগিয়েছি আমরা। তো আবার যখন বোর্ড মিটিংয়ে বসে নিজেরা আমাদেরকে যখন ওনার পদস্থ কর্মকর্তারা প্রশ্ন করেন, তখন দেখি যে আসলে দৈনন্দিন কাজ করতে করতে এত সময় চলে যাচ্ছে উপদেষ্টাদের, এমনকি বোর্ডগুলোর সরকারি কর্মকর্তাদের বিশেষ কিছু করার সময় পরিবর্তনকে ড্রাইভ করার জন্য যেই ধরনের মানে যথাযোগ্য কর্মগোষ্ঠী প্রয়োজন ছিল তারা নেই। আর দ্বিতীয় হচ্ছে এখনও আমরা অনেকটা সংস্কার করি, সংস্কার একটা প্রিয় বিষয়, কিন্তু সংস্কার করতে গেলে যে ঝেড়ে কাশি দিতে হবে, ধাক্কা দিতে হবে, সেইটার জন্য আমরা মনে হয় প্রস্তুত না। আমরা যেহেতু ক্লোজলি হেল্ড সোসাইটি, একে অপরের আত্মীয়, সবাইকে চিনি, সব সংস্কারের যে অম্ল বিষয়গুলো মধুর না, অম্ল বিষয় তো বেশি সংস্কারে, জোরে ধাক্কা দেওয়ার বিষয়, তারপরে জোরে না করার বিষয়, এভাবে চলতে পারে না বলার বিষয়, সেই গলার শক্তিটা আমরা খুব একটা দেখাতে পারি না। একটা আগে বলেছি মেধার শক্তির কথা, এখন বলেছি সামাজিক বিভিন্ন সমস্যার কারণে, চ্যালেঞ্জের কারণে গলার শক্তির বিষয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো যে আমাদের এই মানে টাকার দুর্বৃত্তায়নের ফলে বছরের পর বছর বাজারের অত্যাচারের ফলে আমরা যেই জিনিসটা সবচেয়ে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ। সে একটা নতুন ধরনের দুষ্ট শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি। তবে আমরা প্রত্যাশা করব সেই আবদ্ধ শৃঙ্খল ছিঁড়ে আমরা একটা স্বাভাবিক, সুস্থ এবং সম্ভাবনার জায়গায় নতুন প্রজন্মকে নিয়ে যেতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও খানিকটা সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24-এর ঈদের এই বিশেষ আয়োজন। ভালো থাকবেন আপনারা সবাই।